সেজে গুজে কোথায় যাচ্ছিস ভাই? কোথায় আবার? মেয়ে দেখতে। সে কি রে, ডেটিং? না, পার্মানেন্ট সেটিং। মানে? মানে মা আর বাবা এবার উঠে পড়ে লেগেছে আমার বিয়েটা দিয়ে দেবে। কেন রে, হঠাৎ কি এমন হলো যার জন্য কাকু কাকিমার এরকম একটা ডিসিশন? এই তো কাকু কাকিমা চলে এসেছে, তুই ওদেরকে জিজ্ঞেস কর। কি হয়েছে? কি নিয়ে আলোচনা চলছে তোদের? কি শুনছি কাকিমা এসব? স্পন্দনের বিয়ে দিচ্ছ তোমরা? হ্যাঁ, ঠিকই শুনেছিস। বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে। যখনই বিয়ের কথা বলি তখনই ও এড়িয়ে যায়। এভাবে চললে তো কোনোদিন আর এ জন্মে নাতি নাতনির মুখ দেখতে পাবো না। শোন অমিত, শোন, আমার মায়ের কথাগুলো ভালো করে শোন। ওদেরকে দাদু ঠাকুমা বানানোর জন্য এখন আমাকে স্যাক্রিফাইস করতে হবে। কোনো মানে হয় এইসব পাগলামির? এই শোন, পাগলামি বল আর যাই বল, এইবারে আর কোনো ছাড়াছাড়ি নেই। সারাদিন লিখে লিখে কাটালে আর ঘুরে বেড়ালে চলবে না, বুঝলি? দেখো মা, তুমি আর যাই বলো আমার লেখা নিয়ে কিন্তু কিচ্ছু বলবে না। আমার স্বপ্ন আমি বড় লেখক হব। আমার লেখা গল্প একদিন চারিদিকে ছড়িয়ে পড়বে, সবাই পড়বে আমার গল্প। এমনকি এমনকি আমার লেখা গল্প নিয়ে একদিন সিনেমা হবে। জীবনটা কিন্তু কোনো সিনেমার গল্প নয় স্পন্দন, এটা একটা বাস্তব জগৎ যেখানে ভালোভাবে টিকে থাকতে হলে নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু দরকার। কলেজ পাশ করেছিস, আজকে 2 বছর হয়ে গেছে। এতবার করে বললাম আমার সাথে বিজনেসটা সামলা, আমার একটা কথাও কিন্তু তুই শুনিসনি। দেখো বাবা, জীবনে বেঁচে থাকতে গেলে না দুবেলা ডাল ভাত আলু সিদ্ধ আর একটু জামা কাপড় হলেই চলে যাবে। তার জন্য কোনো বিজনেসম্যানের সার্টিফিকেট রাখার দরকার নেই। আমি লিখতে ভালোবাসি, আর দেখে নিও একদিন একদিন আমার এই লেখা চারিদিকে ছড়িয়ে পড়বে। সেদিন কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের ছেলে কতটা ট্যালেন্টেড। দেখো বাবা, ট্যালেন্ট হয়ে জল খেলে কিন্তু আমাদের চলবে না। আমাদের একটা সোসাইটি আছে, সেটা কিন্তু মেনটেন করতেই হবে আমাদেরকে। তোর বয়সী সব ছেলেরা এখন পড়াশোনা শেষ করে দিয়ে সব জব করছে, আর তুই সারাদিন খালি গল্প লিখে কাটাচ্ছিস। এভাবে কিন্তু চলতে পারে না। আচ্ছা বাবা, আমি কিসে ভালো থাকবো না থাকবো সেটাও কি সোসাইটি ডিসাইড করে দেবে? তোকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এইবারে তুই যদি বিয়ে না করিস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। কাকিমা, ব্যাস, হয়ে গেল। বুঝলি ভাই, এই হচ্ছে বাঙালি মায়েদের সমস্যা। কিছু হলেই এই ব্রহ্মাস্ত্রটা অ্যাপ্লাই করবে। এই নতুন কিছু তো ট্রাই করতে পারো গো। হ্যাঁ, এই এক জিনিস আর ভালো লাগে? আচ্ছা শোন না, যা একবার গিয়ে মেয়েটাকে দেখে আয়। আরে বাবা, হতেও তো পারে যে মেয়েটাকে দেখে তোর খুব পছন্দ হয়ে গেল। তা তুমিও চলো না আমাদের সাথে, বেশ ভালোই হবে। আরে না না কাকু, আমি যাব না, আসলে আমার একটু কাজ আছে। এ শালা, তোর আবার কিসের কাজে? চল আমার সাথে। না রে ভাই, যেতে পারলে বেশ ভালোই হতো, কিন্তু আজ আমার একটা ইন্টারভিউ আছে রে, সেখানে যেতেই হবে। তাই যাবার আগে তোর সাথে একবার না হয় দেখাই করে গেলাম। হ্যাঁ রে, ইদানিং তোকে দেখছি খুব ইন্টারভিউ দিচ্ছিস। হঠাৎ চাকরির ভূত চাপলো কেন মাথায়? তুই তো এরকম ছিলিস না। সবাই তো আর তোর মতো গাধা নয়, প্রত্যেকে চাকরির চেষ্টা করছে। এই বাজারে জিনিসপত্রের যা দাম, তাতে কাজ না করলে চলে না। আরে বাবা, আমার চিন্তা কিসের? তোমরা আছো তো। চিরকাল কি আমরা থাকবো? ও বাবা, কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি? তা কোথায় যাবে? হ্যাঁ, সিমলা নাকি দার্জিলিং? তবে আমার কিন্তু না একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা, গোয়া। স্পন্দন চ্যাটার্জি, পরিতোষ চ্যাটার্জি এবং মৃদুলা চ্যাটার্জির একমাত্র ছেলে। বাবার বিজনেস আছে আন্ডারগার্মেন্টস এর, মোটামুটি ভালোভাবেই চলে যায়। ছেলের স্বপ্ন সে বড় একজন লেখক হবে, কিন্তু তার মা বাবা চায় যে তাদের একমাত্র ছেলে জীবনে সেটেল করুক। তাই তারা ডিসাইড করেই নিয়েছে যে যাই হয়ে যাক না কেন, এবার তারা তাদের একমাত্র ছেলেকে বিয়েটা দিয়েই দেবে। সোজা হিসেব, বিয়ে করলে দায়িত্ব বাড়বে, আর দায়িত্ব বাড়লে কাজ করার ইচ্ছে জাগবে। আর এই সমস্ত ইমোশন গুলো তখন স্পন্দনকে একজন সংসারী মানুষ বানাতে সাহায্য করবে। তাই আজ তারা মেয়ে দেখতে যাচ্ছে। পাখি না না, এটা কোনো আকাশে ওড়া পাখি নয়। এ হলো পরিতোষ চ্যাটার্জির বন্ধু
মৃণাল মুখার্জির একমাত্র মেয়ে পাখি মুখার্জি। আপাতত কলেজে পড়ে, বিএ সেকেন্ড ইয়ার। পাখি, এই পাখি, কিরে এখনো শুয়ে আছিস? কটা বাজে দেখেছিস? কিরে ওঠ। কি হয়েছে মা, ডাকছো কেন? না ডাকবে না। আজ কি খেয়াল আছে তোর? তোমার জন্মদিন নাকি অ্যানিভার্সারি? কোনোটাই নয়। আজ তোকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসছে। মা, আমি না তোমাকে কতবার বলেছি যে আমি এখন বিয়েটা করব না, তারপরেও তোমরা আমাকে জোর করছো। দেখ, বিয়ে করবো না বললে তো আর চলবে না। মেয়ে হয়ে জন্মেছিস যখন, বিয়ে তো করতেই হবে। আর তাছাড়া এই সম্বন্ধটা তোর বাবার ঠিক করা। তোর বাবার বন্ধু পরিতোষের একমাত্র ছেলে স্পন্দন। তোর বাবা কথা দিয়ে দিয়েছে, তাই এখন যাই হয়ে যাক না কেন তার কথার খিলাফ করা কিন্তু চলবে না। বাহ, চমৎকার! তোমরা কত সুন্দরভাবে আমার জীবনের সিদ্ধান্তগুলোকে নিয়ে নিলে। হ্যাঁ, ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত না সবকিছু তোমাদের সিদ্ধান্ত মতোই মেনে চলতে হয়েছে আমাকে। আর এখনো দেখো, সেই একই ট্র্যাডিশন চলে আসছে। প্রত্যেক ছেলে মেয়েরই উচিত তার মা বাবার কথা মেনে চলা। দেখ, আমরা তোর মা বাবা, আমরা যেটা তোর জন্য করব সেটাতে তোর ভালোই হবে। আর স্পন্দন খুব ভালো ছেলে, দেখবি তুই ওর সাথে খুব সুখে থাকবি। জানো মা, আমার না মাঝে মাঝে মনে হয় তুমি মা নয়, তুমি বিধাতা। তুমি যেন আমার ভাগ্যটা ঠিক করে দিয়েছো। না হলে এত জোর গলায় বলছো কি করে, হ্যাঁ, যে আমি কার সাথে ভালো থাকবো আর থাকবো না? শোন, এসব পাকামি করিস না। তোর কিসে ভালো হবে আর হবে না সেটা আমাদের থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। আর আমি খুব ভালো করেই জানি যে তুই কেন এই বিয়েতে রাজি হতে চাইছিস না। একটা কথা খুব ভালো করে শুনে রাখ, এমন কোনো কাজ আমি তোকে করতে দেব না যাতে এই সমাজে আমাদের মাথাটা কাটা যায়। তাই চুপচাপ রেডি হয়ে নিচে নেমে এসো, ওরা এক্ষুনি এলো বলে। কি গো, মেয়ে রেডি হয়েছে? হ্যাঁ গো, হয়ে এসেছে প্রায়। নিচে কলিং বেলটা বেজে ওঠে। মৃণাল বাবু বাইরের দরজাটা খুললেন, দেখেন পরিতোষ চ্যাটার্জি সপরিবারে হাজির। বন্ধুকে দেখে একগাল হেসে মৃণাল বাবু বললেন, আরে এই তো, আয় আয় আয়, ভেতরে আয়। কখন থেকে তোদের জন্য অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, এই আসতে কোনো অসুবিধা হয়নি তো? কেন রে, এমন ভাবে বলছিস যেন তোর বাড়িতে প্রথমবার এলাম। বলে জানি, একসময় এখানে বসে কতক্ষণ ধরে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরেছি। হ্যাঁ, সেসব কথা ভুলি কি করে বল? হ্যাঁ, সেসব দিনগুলো কি ভোলা যায়? আর জানো বৌদি, পরিতোষ না এলে আমাদের আড্ডাটা ঠিক জমতো না। সন্ধেবেলায় নিতাইদার দোকানের গরম গরম বেগুনি আর তেলে ভাজা, আহ, এখনো ভাবলে জিভে জল চলে আসে। আর তার সাথে ক্যারাম খেলা, সেটা কিন্তু মিস করলে একেবারে চলবে না রে বেটা। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। যাই হোক, আমাদের গল্প পরে হবে, আগে আমাদের নায়ককে দেখি। বাহ বাবা বাবা বাহ, কি সুন্দর দেখতে হয়েছে তোর ছেলেকে, একেবারে রাজপুত্তুর। হ্যাঁ, নিয়ে এসো বাবা, এসো এসো। মৃদুলা, বসো বসো বসো। মৃণাল বাবুর ঘরটা খুব সাজানো গোছানো, তাই ঘরের চারিদিকে চোখ চলে যাচ্ছে সবার। যদিও স্পন্দন তার মা বাবার মন রাখতে এখানে এলেও মন থেকে তার কোনো ইচ্ছাই ছিল না এখানে আসার। কিন্তু কি আর করা যাবে, সে যে তার মা বাবাকে বড্ড বেশি ভালোবাসে, তাই তাদের মন রাখতে মন থেকে না চাইলেও স্পন্দনকে এখানে আজ আসতেই হলো। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। এমন ষাঁড়ের মতো চিৎকার করছো না, কি হয়েছেটা কি? হোমা, তোমরা এসে গেছো? হ্যাঁ, প্রায় 5 মিনিট হতে চললো, দুই বন্ধুর গল্প শুনছি। বাবা, আমার বর আবার বকতে শুরু করলে আর থামে না। শুধু তোমার বরকে দোষ দিয়ে কি লাভ বলো? আমার বরটাই বা কম যায় কিসে? বাহ, অমনি আমাদের দোষ হয়ে গেল। আর তোমরা যে সময় পেলেই ফোনে ঘন্টার পর ঘন্টা ধরে বকো, আমরা তো কিছু বলি না। যা বলেছিস, কি যে এত এরা বক বক করে কে জানে। শোনো,
মেয়েদের কথায় না ছেলেদের অত কান দিতে নেই। আমাদেরও তো কত রকম সিক্রেট কথা থাকতে পারে, তাই না? কি বলো? হ্যাঁ, ঠিকই বলেছ। কই, আমরা তো তোমাদের সিক্রেট ব্যাপারে নাক গলাই না। তাহলে? আমাদের কোনো সিক্রেট ব্যাপার স্যাপার নেই। উমা, তাই নাকি? হ্যাঁ, তা নয়তো কি, আমরা যা করি তোমাদের জানিয়েই করি। আমরা কি দেখতে যাচ্ছি যে তোমরা কোন কথা জানাচ্ছ আর কোন কথা জানাচ্ছ না? আচ্ছা, এখন এসব কথা থাক। স্পন্দন প্রথমবার আমাদের বাড়িতে এলো, তা বলো কেমন আছো? ভালো আছি আন্টি। এরপর স্পন্দন উঠে গিয়ে এক এক করে বড়দের প্রণাম করতে থাকে। আসলে এটাই হচ্ছে ওর সংস্কার। ছোটবেলা থেকে স্পন্দনের মা বাবা স্পন্দনকে শিখিয়েছে যে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় সব সময়। তাই সেই শিক্ষা আজও সে মনে রেখে দিয়েছে। থাক বাবা থাক, সুখে থাকো বাবা, সব সময় হাসি খুশিতে থেকো। দেখি আঙ্কেল। এই থাক 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 থাক, আমি এমনি তোমায় আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হও। এরপর স্পন্দন নিজের মা বাবাকেও প্রণাম করে, আর এটা দেখে মৃণাল পরিতোষকে বলে ওঠে, বাহ, সত্যি সত্যি দারুণ লাগলো তোর ছেলেকে। ভাবা যায় না, হ্যাঁ, আজকালকার দিনে ছেলে হয়েও গুরুজনদের কিরকম সম্মান করে। সত্যি মৃদুলা, তোমাদের একমাত্র ছেলেকে আমাদের জামাই হিসাবে পেয়ে আমরা খুব খুশি। আচ্ছা, পাখি কোথায়? ওকে তো দেখছি না। মনে হয় ও একটু সাজগোজ করছে, দাঁড়াও ওকে ডাকছি। পাখি, এই পাখি, আয় রে, আর সাজতে হবে না, নিচে আয়। মায়ের ডাক শুনে পাখি নিচে নেমে আসছিল সিঁড়ি দিয়ে। তাকে নেমে আসতে দেখে সবার চোখ এখন তার দিকে। এ কি, পাখিকে দেখে মনে হচ্ছে যেন মুখটা থমথমে, কোনো সাজের চিহ্ন মাত্র নেই। এরকম লাগছে কেন তাকে? কি রে, তুই রেডি হসনি কেন? তোকে না বললাম রেডি হয়ে আসতে? মায়ের প্রশ্ন শুনে মেয়ে চুপ। তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে তার মনটা ভালো নেই। এদিকে পরিতোষবাবু আর মৃদুলা দেবী একে অপরের দিকে তাকাচ্ছে। তারাও যেন একটু অবাক হয়ে গেছে পাখিকে এভাবে থাকতে দেখে। এদিকে মৃণাল বাবু তার মেয়েকে এইভাবে দেখে কি যে বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। তবে স্পন্দনের কিন্তু পাখিকে দেখার পর মনটা যেন একটু পাল্টে যায়। তার মনে হতে থাকে যে এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে সুন্দরী কোনো নারী যদি থাকে তাহলে সেটা হলো মিস পাখি মুখার্জি। এত অপরূপ সুন্দরী মেয়ে সে জীবনে কোনো দিনও দেখেনি। মনে মনে সে তার মা বাবাকে অসংখ্য ধন্যবাদ দিতে থাকে, কেননা তারা জোরটা না করলে আজ এখানে হাসাই হতো না। বলছি, ওর কি শরীর খারাপ? কেমন যেন মুখটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। হ্যাঁ, আসলে মানে কাল থেকে ওর না খুব জ্বর হয়েছে। সিজন চেঞ্জ, ওই যা হয় আর কি। তা মা, তুমি ওষুধ খাওনি? পাখি এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। মৃণালবাবু জানেন তার মেয়ের চুপ করে থাকা এবং এরকম ছন্নছাড়াহীন দেখতে লাগার কারণটা আসলে কি। পাখি যে এই বিয়েটা করতে চায় না সেটা তিনি ভালো করেই জানেন, কিন্তু মৃণালবাবু এবং তার স্ত্রী সুদীপা দেবী মনে প্রাণে চান যে এই বিয়েটা হোক। তাই মৃণালবাবু সোফা থেকে উঠে পাখির কাছে গিয়ে ব্যাপারটাকে হালকা করার ভঙ্গিমা করে বলে, আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, সামনেই এক্সাম, তাই একটু চাপে আছে আমার মেয়ে। এই তোকে কতবার বলেছি বাকি, হ্যাঁ, এত প্রেশার নেওয়ার কিছু নেই। আরে বাবা, সব ঠিক হয়ে যাবে। দেখ তো চেহারাটা কি অবস্থা করেছিস, হ্যাঁ, যা যা যা, তুই একটা কাজ কর, একটু চোখে মুখে ভালো করে জল দিয়ে আয়। বাবার মুখে মিথ্যা বাহানা শুনে পাখি তার বাবার দিকে অবাক চোখে তাকালো। তার বাবা সবটা জেনেও এমন একটা না জানার ভান করেছে যেটা পাখি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না।
পাখির চোখের ভাষা আর কেউ বুঝতে পারুক কিংবা না পারুক, স্পন্দন ঠিক বুঝতে পেরেছে। তাই সে এবার মুখ খুলল। বলছি, যদি কারোর আপত্তি না থাকে তাহলে আমি একটু পাখির সাথে আলাদাভাবে কথা বলতে চাই। স্পন্দনের এমন ইচ্ছে প্রকাশের কারণে সবাই কেমন যেন হতচকিত হয়ে যায়, বিশেষ করে পাখির মা বাবা ভয়ও পেয়ে যায়। কারণ তারা জানে যে পাখির সাথে স্পন্দন আলাদা কথা বলতে গেলে এই বিয়েটাই হয়তো হবে না। তাই পাখির মা সুদীপা দেবী বলেন, আরে বাবা, এখানেই বলো না কি বলবে। ও ততক্ষণ না হয় একটু ফ্রেশ হয়ে নিক, কি বলো? হ্যাঁ ঠিকই তো। তাছাড়া তুমি প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, তোমার সাথে কত গল্প করা আছে আমাদের। হ্যাঁ, ওর সাথে তো পরেও কথা বলতে পারবে। কি বলিস পরিতোষ? আমি কি কিছু ভুল বললাম? না না, ঠিকই তো। ও ফ্রেশ হয়ে আসুক, তারপর যা কথা বলার তখন হবে। বাবা, বিয়েটা যখন আমরা করছি তখন আমাদের নিজেদের মধ্যে কথা বলাটা খুব দরকার। তাই আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলতে চাই। তা বেশ তো, বল না, কে বারণ করেছে? তুই তোর হবু বউয়ের সাথে কথা বল, কিন্তু আমাদের সামনে বল। হুম, একটু ভুল করছো মা। হবু বউ শব্দটা ঠিক তখনই বলা যায় যখন কাউকে মন থেকে মেনে নেওয়া যায় নিজের স্ত্রী হিসেবে। কিন্তু আমি ওকে ততক্ষণের স্বীকৃতিটা দিতে পারবো না যতক্ষণ আমি ওর সঙ্গে কথা বলছি। স্পন্দন, ডোন্ট ওয়ারি মা, তোমার ছেলের উপর নিশ্চয়ই বিশ্বাস আছে। আন্টি, আঙ্কেল, আমি তোমাদের মেয়ের সাথে একটু আলাদা করে কথা বলতে পারি তো? প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট। স্পন্দনের অনুরোধে সবাই একরকম রাজি হয়ে যায়। স্পন্দন পাখিকে নিয়ে ছাদে যায় একান্তে কথা বলার জন্য। হাই, আমি স্পন্দন, মানে স্পন্দন চ্যাটার্জি। আমার মন বলছে তুমি এই বিয়েটা করতে চাইছো না। কি ঠিক বললাম তো? স্পন্দনের কথা শুনে পাখি অদ্ভুতভাবে তাকালো স্পন্দনের দিকে। কি ভাবছো আমি জানলাম কি করে? সিম্পল, মানুষ মুখে যা বলতে চেয়েও বলতে পারে না, অনেক সময় সেটা চোখ দিয়ে বলে ফেলে। তাই তো আমি মুখের থেকে চোখের কথাগুলোতে বেশি বিশ্বাস করি। তুমি কি মনোবিদ? না, আমি লেখক, গল্প লিখি। যদিও লেখালেখিটা আমার নেশা, এখনো সেটাকে পেশা করে উঠতে পারিনি। তাই জন্যই আমার বিজনেসম্যান মা আর বাবা চায় তাদের ছেলে এবার একটু সেটেল করুক। কিন্তু ছেলে কি চায় তার বাবার একমাত্র বন্ধুর মেয়েকে বিয়ে করতে? যদি সেটাই চাইতাম তাহলে আমার এই মুহূর্তের অবস্থান তোমার এই ছাদ হতো না, নিচের ঘরে ডাইনিং রুমটাই হতো। আমি বিয়ে করতে চাইনি, কারণ সংসার করার কোনো ইচ্ছেই আমার নেই। তাহলে এলে কেন? শুধুমাত্র আমার মা আর আমার বাবার কথা মানতেই আমি এখানে এসেছি। ও, তার মানে তোমার আমাকে পছন্দ হয়নি বলছো? সত্যি বলতে আমি একটু অন্যরকম, নিজের জগৎ নিয়েই থাকি সবসময়। আর সেই জগতে থাকে অনেক কাল্পনিক চরিত্র, যারা হয়তো আমার লেখার হাত ধরে আমার ডায়েরির পাতাগুলোকে ভরিয়ে দিচ্ছে। ও, তার মানে তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে আমাকেই বিয়েটা করবে? আমি তো একবারও বলিনি যে সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। সিদ্ধান্তটা শুধু যদি আমার জীবনের হতো তাহলে অবশ্যই নিতাম, কিন্তু এখানে সিদ্ধান্তটা দুজনের উপরে ডিপেন্ড করছে। তাই আমার তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে সমস্যা না থাকলেও তোমার কিন্তু আমার আছে। স্পন্দনের মুখের কথা কেড়ে নেয় পাখি, তারপর বলতে থাকে, আমি এই বিয়েটা করতে চাই না, মা বাবা জোর করছে। কিন্তু আমি কোনোভাবে এই বিয়েটা করতে পারবো না। যদি ওরা আমাকে জোর করে তাহলে কিন্তু আমি... কি সুইসাইড করবে, তাই তো? তুমি হাসছো? তোমার হাসি পাচ্ছে? হাসা তো স্বাস্থ্যের পক্ষে ভালো, এতে মন আর শরীর দুটোই খুব ভালো থাকে। সব জায়গায় সব সিচুয়েশনে হাসিটা মানায় না মিস্টার স্পন্দন চ্যাটার্জি। বাহ, দারুণ লাগলো তোমার মুখে আমার এই সম্পূর্ণ নামটা শুনতে। বুঝতে পারছি এই মুহূর্তে তোমার আমার ওপর অনেক রাগ, তবে আমি কিন্তু তোমাকে রাগাতে আসিনি, বরং তোমাকে কিন্তু সাহায্য করতে এসেছি। তুমি আমাকে সাহায্য করবে? কিভাবে? সেটা তোমার গল্পটা শোনার পরেই বলতে পারবো। আমি তোমাকে বিশ্বাস করবো কি করে? এই মুহূর্তে তোমার আমাকে বিশ্বাস করা ছাড়া আর কিন্তু কোনো অপশন নেই। আর তাছাড়া স্পন্দন চ্যাটার্জি আজ পর্যন্ত কোনো বিশ্বাস নিয়ে খেলেনি, আর ভবিষ্যতেও খেলবে না। তাই আমাকে বিশ্বাস করে সবটা বলতে পারো। আমি একটা ছেলেকে ভালোবাসি। আজ 2 বছর হতে চললো আমাদের সম্পর্কের, কিন্তু বাড়ির লোক তাকে কিছুতেই মেনে নিচ্ছে না। আসলে ছেলেটা এখনো চাকরি পায়নি,
একরকম বেকার। আর তার উপর আমাদের কাস্টও এক নয়, তাই আমার পরিবার ওর সাথে আমাকে আর মিশতে দিচ্ছে না। আমি চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আছি, দম বন্ধ হয়ে আসছে আমার। আর ছেলেটা ছেলেটা কি তোমাকে ভালোবাসে? নিজের থেকেও না অনেক বেশি ভালোবাসে আমাকে। জানো, ও না দিনরাত এক করে দিয়ে চাকরি খুঁজে চলেছে। বুঝলাম। তা বলছিলাম কি ছেলেটার কোনো ছবি আছে? কেন? না, আসলে একটু দেখতাম। মানে এত সুন্দর একটা লাভ স্টোরির গল্প শুনছি তো নায়িকার মুখ থেকে, অথচ নায়ককে দেখতে পাচ্ছি না। রসিকতা করছো? ও বাবা, আমার ঘাড়ে কটা মাথা আছে যে তোমার সাথে রসিকতা করবো? আসলে ছেলেটার ছবি দেখতে একটু ইচ্ছে করে, তাই বললাম। ঠিক আছে, এসো দেখাচ্ছি। কোথায় যাবে? আমার বেডরুমে। অ্যাকচুয়ালি ওখানে আমার মোবাইলে না ওর ছবিটা আছে। তুমি নিয়ে এসো, আমি এখানেই আছি। বলছিলাম না, আমি কারোর বিশ্বাসের সাথে অমর্যাদা করতে পারবো না। আমার এখনো তোমার সাথে বিয়ে হয়নি, তার মানে আমি পরপুরুষ। আর একজন পরপুরুষের উচিত কখনোই একজন অবিবাহিতা মেয়ের ঘরে না ঢোকা। তোমার বেডরুমে একমাত্র তোমার মনের মানুষকে জায়গা দিও। স্পন্দনের কথা শুনে পাখি বুঝতে পারল যে সত্যিই ছেলেটা খুবই ভালো। তাই একটা হালকা হাসি দিয়ে পাখি চলে গেল নিজের মোবাইলটা ঘর থেকে নিয়ে আসার জন্য। তবে স্পন্দন মেয়েটাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। সত্যি এরকম একজন সুন্দরী মেয়েকে ঘরের বউ করে আনা ভাগ্যের ব্যাপার। এতদিন সে কত কত মেয়েকে দেখে রিজেক্ট করেছে বিয়ের জন্য, আর আজ সে নিজেই একজনের কাছে রিজেক্ট হলো যাকে সে কিছুক্ষণ আগে মন দিয়ে ফেলেছে। পাখি তার মোবাইল ফোনটা নিয়ে ছাদে এলো। এই যে, এইটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের ছবি দেখে স্পন্দনের মুখটা হা হয়ে গেল। সে এক্সপেক্ট করেনি যে এইভাবে শকড হবে, কিন্তু সত্যিটা তো সত্যিই হয়। এই গল্পেও তাই হলো। পাখি যে ছেলেটিকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসে সে আর কেউ নয়, অমিত, স্পন্দনের একমাত্র বেস্ট ফ্রেন্ড। স্পন্দনকে এভাবে চমকে যেতে দেখে পাখি জিজ্ঞেস করলো, কি ব্যাপার? এনি প্রবলেম? নো প্রবলেম, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, তোমার যে বিয়ে হয়ে যাচ্ছে কারোর সাথে, সেটাও জানে? হ্যাঁ জানি, কিন্তু ও বলেছে যে আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে ও নাকি সুইসাইড করে ফেলবে। বাবা, এই ব্যাপার? জল এত দূর গড়িয়ে গেছে? বেশ, চিন্তা করো না, তোমার সব সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে। কিভাবে হবে? মা বাবা কেউ ওকে যে মানবে না। বড় হতে পারিনি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু বন্ধু তো হতে পারি। এই বলে স্পন্দন তার ডান হাতটা বাড়িয়ে দিল পাখির দিকে। পাখিও তার ডান হাতটা বাড়িয়ে দিল। এইভাবেই শুরু হলো ওদের বন্ধুত্বের নতুন একটা কাহিনী। চলো কোথায়? নিচে, সবাই আমাদের উত্তরের জন্য অপেক্ষা করছে। কি বলবে সবাইকে? দেখি কি বলা যায়। তার মানে? মানেটা না হয় নিচে গিয়েই জানতে পারবে। এরপর পাখি আর স্পন্দন নিচে নামলো। সবাই তাদের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। পরিবেশটা যেন থমথমে। স্পন্দন বলল, আঙ্কেল, আন্টি, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, তোমরা পাখির জন্য আমাকে সিলেক্ট করলে কেন? এরকম কেন বলছো তুমি? যেটা জিজ্ঞেস করছি সেটা বলো প্লিজ। এই আবার কি কথা? হ্যাঁ, তোমার মতো ভালো ছেলে আর হয় নাকি? কি করে জানলে আমি ভালো ছেলে? আজকেই তো ফার্স্ট টাইম দেখলে আমাকে। এটা আবার কেমন কথা হলো শুনি? তোমার বাবা আঙ্কেলের বন্ধু, এত বছরের বন্ধুত্ব। তোমার মায়ের সাথে তো আমি দিনরাত কথা বলি। হ্যাঁ, কিন্তু এগুলো তো আর আমার ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে না। হ্যাঁ রে, তোর কি হয়েছে বলতো? এসব কি আবোল তাবোল কথা বলছিস? তোর মাথাটা কি গেছে? এই মুহূর্তে আমার মাথা সব থেকে বেশি সুস্থ আছে। আন্টি, তুমি নিশ্চয়ই তোমার মেয়েকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, এটা আবার জিজ্ঞাসা করার মতো কোনো কথা হলো নাকি?
সব বাবা মাই তো তার ছেলে মেয়েকে ভালোবাসে। যদি তাই হয় তাহলে জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে মা বাবা মেয়েকে একবার জিজ্ঞেস করে না? দেখো স্পন্দন, তুমি যেটা বলার একটু খোলসা করে বলো, আমরা কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তোমায় কি পাখি কিছু বলেছে? সে তো বলেইছে। না বললে তো এক্ষুনি একটা বড় ভুল হয়ে যাচ্ছিল। সে যাই হোক, পাখি, তুমি কিন্তু আমাকে একটা মস্ত বড় ভুলের হাত থেকে বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ। কি বলেছিস বাকি তুই ওকে? কি রে বল, চুপ করে আছিস কেন? বলতেও তোকে হবেই, বল বলছি। আন্টি প্লিজ, ওকে এভাবে জোর করো না। আর তাছাড়া তুমি কিন্তু সব জানো ও কি বলতে পারে। আচ্ছা আন্টি, আমাকে একটা কথা বলো তো, অমিতকে জামাই হিসেবে মেনে নিতে তোমাদের ঠিক কি সমস্যা আছে? স্পন্দনের মুখে অমিতের কথা শুনে সবাই চমকে উঠল। তবে বেশি চমকালো পাখি। ছাদে সে স্পন্দনকে ভালোবাসার মানুষটার সম্বন্ধে অনেক কথা বলেছে ঠিকই, কিন্তু কই, ভালোবাসার মানুষের নামটা তো একবারের জন্যেও মুখে উচ্চারণ করেনি। তাহলে স্পন্দন তার নামটা জানলো কি করে? পাখির চোখে সেই প্রশ্নের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। তবে সেই চোখ পড়তে বেশি সময় লাগেনি স্পন্দনের। তাই সে পাখিকে বলে উঠল, কি খুব অবাক হলে আমার মুখে অমিতের নামটা শুনে? এটাই ভাবছো তো যে আমি ওর নামটা জানলাম কি করে? শুধু নাম কেন, আমি ওর নাম ধাম বায়োডাটা সব জানি। আর শুধু আমি নই, আমার মা বাবা ওকে খুব ভালো করে চেনে। এসব কি হচ্ছে কি স্পন্দন? আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। এই তোমরা প্লিজ আমায় কেউ বোঝাবে যে এখানে এক্স্যাক্টলি কি হচ্ছে? আমি বলছি মা, আমাদের পাখি একটা ছেলেকে ভালোবাসে, আর ওই ছেলেটা হলো অমিত, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলার বন্ধু অমিত। কি বলছিস কি তুই? আমাদের অমিত? হ্যাঁ বাবা, অমিত ওকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু পাখির মা বাবা মানে আঙ্কেল আর আন্টি অমিতকে জামাই হিসেবে মেনে নিচ্ছে না। তার পেছনে অবশ্য দুটো কারণ আছে। একটা তো তোমার কাস্ট প্রবলেম, আর একটা হলো অমিত এখনো কোনো চাকরি বাকরি করে না, মানে বেকার। আচ্ছা আন্টি আঙ্কেল, তোমরা আমাকে একটা কথা বলো তো, এই জাত পাত ধর্ম কি কখনো সত্যিকারের ভালোবাসার মাঝখানে আসতে পারে? আর তাছাড়া এই চাকরি না করার যে ব্যাপারটা নিয়ে তোমাদের সমস্যা, আচ্ছা একটা বেকার ছেলে কি কোনোদিনও কাউকে ভালোবাসার অধিকার রাখতে পারে না? দেখো, আমরা এতক্ষণ ধরে তোমার সব কথা শুনে যাচ্ছি, কিন্তু এবারে বলতে বাধ্য হচ্ছি। আমাদের একটা স্ট্যাটাস আছে, আমরা সভ্য সমাজে বাস করি, চার দেয়ালের মধ্যে লুকিয়ে তো থাকতে পারি না। বাড়ির বাইরে কখনো না কখনো পা রাখতেই হয়। তাই আমাদের সামাজিক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। হ্যাঁ, একদম ঠিক। আর তাছাড়া আমার মেয়েকে আমি এমন মানুষের হাতে তুলে দিই কি করে যে নিজের ভরণ পোষণে ঠিক মতো করতে পারে না? আমরা আমাদের মেয়েকে খুব ভালোভাবে মানুষ করেছি, ভালো স্কুলে ভালো কলেজে লেখাপড়া শিখিয়েছি, দামি দামি জামা কাপড় সোনার গয়না তোকে ভরিয়ে রেখেছি। কিসের জন্য? যার তার হাতে তুলে দেবো বলে? বাহ, তোমাদের যুক্তিগুলো কিন্তু বেশ দারুণ। তবে কি জানো তো, টাকা পয়সা জাত পাত এই সবকিছুই না ফিকে হয়ে যায় যদি সম্পর্কের মধ্যে ভালোবাসা না থাকে। এরকম অনেক দম্পতি আছে যাদের স্বামী নামি দামি কোম্পানিতে চাকরি করে, প্রচুর টাকা পয়সা রোজগার করে, কিন্তু বাড়িতে না তাদের বউয়ের ওপর শারীরিক আর মানসিকভাবে নির্যাতনও করে। খবরের কাগজে দেখো না, কত মেয়ে শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন তেল ঢেলে কিংবা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ছে। তবে সব গল্প কিন্তু আত্মহত্যার গল্প নয়, কিছু গল্প খুনেরও হয়। স্ত্রী বাড়িতে বরের জন্য অপেক্ষা করছে, আর ওইদিকে তার লম্পট স্বামী অফিস কলিগের সাথে ফষ্টি নষ্টি করছে। এগুলোকে কি বলবে তোমরা? হ্যাঁ, স্পন্দনের কথা শুনে সবাই চুপ করে যায়। কারোর যেন আর বলার কোনো ভাষা নেই। পাখির চোখে জল। স্পন্দন বলতে থাকে, আন্টি আঙ্কেল, আমি জানি তোমরা তোমাদের মেয়েকে খুব ভালোবাসো, তাই আমি তোমাদেরকে শুধু একটা রিকোয়েস্ট করতে পারি, সামাজিক নিয়ম কানুন মানতে গিয়ে তোমাদের মেয়ের কোনো ক্ষতি করো না। একটা বাস্তব কথা কি জানো তো, সমাজ আমাদের খাওয়ায় না পড়ায় না,
আমাদের নিজেদের খাবার নিজেদেরকে জোগাড় করতে হয়। তাই এই সমাজের কথা ভেবে না কোনো লাভ নেই। আর আজকালকার দিনে আমরা এরকম ভাবে কেন যে একটা ছেলেকে দোষ দিই চাকরির জন্য, কে জানে। আমরা কিন্তু এরকম ভাবতেই পারি একটা ছেলের সাথে একটা মেয়েও কিন্তু একই সঙ্গে উঠে দাঁড়াবে। আর অমিত খুব ভালো ছেলে, ওকে আমি অনেকদিন আগেই চিনি। পাখিও ওকে অতটা ছিল না যতটা আমি ওকে জানি। পাখি কিন্তু খুব লাকি। অমিতের মতো একটা জীবনসঙ্গী পাওয়া মুখের কথা নয় কিন্তু। শোনো, একটা কথা না সবসময় মনে রেখো, টাকা পয়সা কিংবা জাতপাত দিয়ে কোনো মানুষ কতটা যোগ্য সেটা কিন্তু প্রমাণ করা যায় না। আসলে কথা হলো মনুষ্যত্ব, যে একটা মানুষের মধ্যে যদি থাকে তাহলেই জানবে সেই মানুষটা শ্রেষ্ঠ, সেই মানুষটাই সেরা। স্পন্দনের কথা শুনে সবার মন পাল্টাতে থাকলো। সবাই বেশ বুঝতে পারলো যে তারা নিজেদের অজান্তেই একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিল, এতে সবার জীবনই নষ্ট হতো। কিন্তু স্পন্দন সবাইকে ভুল করার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, তাই সবাই খুব খুশি। তবে স্পন্দনের কাজ এখনো শেষ হয়নি। এই গল্পের শেষ দৃশ্য যে এখনো আরেকটু বাকি। আসল চরিত্রকে বাদ দিলে এই গল্পটাই যে অসম্পূর্ণ থেকে যাবে। অমিত, যে এই গল্পের আসল চরিত্র, পুরো নাম অমিত মণ্ডল। মা বাবা কেউ নেই, ছোটবেলা থেকেই অনাথ। মামার কাছে বড় হয়েছে ঠিক কথাই, তবে কোনোদিন ভালোবাসা পায়নি। অমিত খুব মিশুকে একটা ছেলে, যেখানেই যায় সেখানেই ভালোবাসা খুঁজে নেওয়ার চেষ্টা করে মানুষদের মধ্যে। তবে সবার কাছে কি আপন হওয়া যায়? অমিতের জীবনে ভালোবাসার মানুষ মূলত দুটো। এক হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড স্পন্দন, আরেকজন হচ্ছে পাখি। পাখিকে নিজের থেকেও বেশি ভালোবাসে অমিত, কিন্তু সে জানতো যে পাখির বাড়ির লোক কোনো কিছুর বিনিময়ে এরকম চালচুলোহীন, নিজের পায়ে না দাঁড়ানো একটা অনাথ ছেলেকে কারো স্বামী বলে মেনে নেবে না। সে অনেক কষ্ট পাচ্ছিল মনে মনে, তাই সে ঠিক করেছিল যে স্পন্দনকে পাখির ব্যাপারে সবটা বলবে। আসলে এতদিন অমিত কিছু জানায়নি, তার কারণ সে চেয়েছিল যে পাখির বাড়ির লোকের সাথে পাকা কথা বলে একেবারে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে পাখিকে আলাপ করাবে। তাই সে প্রাণপণে একটা চাকরি জোগাড় করার চেষ্টা করছিল। কিন্তু যখন জানতে পারলো যে শুধু টাকা নেই, এছাড়াও আরও একটা সমস্যা আছে, আর সেটা হলো কাস্ট প্রবলেম, তাই অমিত বুঝে গেছিল যে আর বেশি দিন সে পাখিকে ধরে রাখতে পারবে না। তাই সে যখন স্পন্দনকে সব জানাবে বলে ঠিক করেই ফেললো এবং তার বাড়ি গেল, তখন অমিত জানতে পারলো যে স্পন্দনের বিয়ে ঠিক হয়ে গেছে। এমনকি আড়ালে থেকে সে এটাও জানতে পেরে গেছিল যে তার বেস্ট ফ্রেন্ডের পাত্রী আর কেউ নয়, পাখি, পাখি মুখার্জি। অমিত তার নিজের ভালোবাসাকে বেস্ট ফ্রেন্ডের সাথে ভাগ করে নিতে পারেনি, আর পারবেই বা কি করে? এই দুনিয়ায় সব কিছু ভাগ করা যায়, কিন্তু ভালোবাসা আহা, কখনো ভাগ করা যায় না। তাই অমিত ঠিক করলো যে কাউকে কিছু না জানিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলবে। তাই সে ড্রয়ার থেকে স্লিপিং পিলের শিশিটা বের করলো, এই জীর্ণ, যন্ত্রণাদায়ক, নারকীয় জীবন থেকে নিজেকে চিরকালের জন্য মুক্ত করবে বলে। ঠিক এমন সময় দরজার বাইরে কলিং বেলের শব্দ। এখন আবার কে? যাই হোক, এই দরজা আর সে খুলবে না। যাই হয়ে যাক না কেন, সে আজ নিজেকে শেষ করবেই। এদিকে অনেকবার জোরে জোরে দরজা ধাক্কা দেওয়ার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কোনো দিকে টান না দিয়ে অমিত সেই ওষুধের শিশিটা খুলে পিলগুলো নিজের মুখে ঢালতে যাবে, ঠিক এমন সময় শুনতে পায়, অমিত, অমিত, দরজা খোলো অমিত, প্লিজ একবার দরজাটা খোলো। দেখো, তোমার পাখি তোমার কাছে এসেছে সারা জীবনের জন্য। কি হলো অমিত, আমায় ঢুকতে দেবে না তোমার ঘরে?
অমিত দরজাটা খুলল। দরজা খুলতেই দেখতে পেল পাখি কান্না ভেজা চোখে তাকিয়ে আছে অমিতের দিকে। পাখির থেকে চোখ সরতেই দেখতে পেল শুধু পাখি নয়, পাখির মা, বাবা, এমনকি স্পন্দন আর স্পন্দনের মা বাবা উপস্থিত হয়েছে। অমিত কিছু বুঝে উঠতে পারে না। সে কিছু বুঝে ওঠার আগেই স্পন্দন বলে উঠল, কি রে, কি ঠিক করেছিলি? হ্যাঁ, নিজেকে শেষ করে দিবি? আমার না ভাবতে অবাক লাগছে যে আমি তোকে বেস্ট ফ্রেন্ড বলতাম। বেস্ট ফ্রেন্ড মানে জানিস, যে বন্ধু তার বন্ধুর মনের সব খবর রাখে। অবশ্য আমাকে দেখ, আমি কিন্তু তোর কোনো খবরই রাখতে পারিনি। না রে ভাই, তুই ভুল বুঝছিস। আসলে আমি চোখটাকে সরিয়ে নিলি কেন? হ্যাঁ, আমার চোখের দিকে তাকিয়ে বল, যা বলবি। তোকে না বলেছি, মানুষ কখনো চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলতে পারে না। তুইও পারবি না। স্পন্দন লক্ষ্য করলো যে অমিত হাতের পিছন দিকে কিছু একটা লুকোচ্ছে। কি লুকোচ্ছিস বলতো অমিত? তোর হাতে কি আছে? কই, কিছু না তো। দেখ, দেখা। অমিত আর লুকিয়ে রাখতে পারল না। স্লিপিং পিলের শিশিটা অমিতের হাত থেকে পড়ে গেল। হে কি অমিত, তুমি স্লিপিং পিল খেয়ে এভাবে আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে, কিন্তু কেন অমিত, কেন? এই বলে পাখি অমিতকে সবার সামনে জড়িয়ে ধরে। অমিত পাখির চোখে জল মুছিয়ে বলে, আমি কারোর পথে বাধা হতে চাইনি পাখি। আমার কাছে তুমি যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই স্পন্দন আমার কাছে ইম্পর্টেন্ট। আমি যখন জানতে পারলাম ওর সাথে তোমার বিয়ে হবে, তখন খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে মনকে বুঝিয়েছিলাম আমি তো সত্যিই কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই। ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়েছি। মামা মামির কাছে মানুষ হলেও তাদের ভালোবাসা কোনোদিন আমি সেভাবে পাইনি। হ্যাঁ, আমি আমার এই বন্ধুটাকে না খুব ভালোবাসি। আমি যে কাউকে বিপদে ফেলতে চাইনি রে স্পন্দন। তাই তো আমি সবাইকে মুক্তি দিয়ে চলে যেতে চেয়েছিলাম অনেক দূরে। মিথ্যে কথা বলছিস তুই। যদি তুই সত্যিই আমাকে ভালোবাসতিস না, তাহলে আমাকে না জানিয়ে এইভাবে চলে যাওয়ার ডিসিশনটা নিতিস না। এইভাবে কি কাউকে মুক্তি দেওয়া যায়? তুই মরে গেলে পাখির কি হতো? হ্যাঁ, একদম ঠিক কথা। তুই তো পালিয়ে যাচ্ছিলিস। সুইসাইডটা কোনো সলিউশন না। কি আঙ্কেল, এখনো বলবে অমিত তোমাদের মেয়ের যোগ্য না? স্পন্দনের প্রশ্ন শুনে মৃণালবাবু অমিতের কাছে এসে তার হাত দুটো ধরে বললেন, তুমি পাখিকে সারা জীবন আগলে রাখতে পারবে তো? আঙ্কেল, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি বাবা। তোমরা ভালো থেকো, সুখে থেকো তোমরা। এই বলে সুদীপা দেবী পাখি আর অমিতের দুই হাত এক করে দিল। এটা দেখে পরিতোষবাবু স্পন্দনের কাঁধে হাত রেখে বলল, আই এম প্রাউড অফ ইউ মাই বয়। পাখিকে অমিতের হাতে তুলে দিয়ে স্পন্দন এক অদ্ভুত আনন্দ অনুভব করল, এবং তার সাথে আরো একটা জিনিস বুঝতে পারল যে সে কতটা নিজে ম্যাচিওর হয়ে উঠেছে। সত্যি বলতে পাখিকে প্রথম দেখার পর সেও মনে মনে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সব ভালোবাসা কি আর বিয়ে পর্যন্ত গড়ায়? এমনিতেও তো স্পন্দন বিয়ে করতে চায়নি, তবে পাখিকে দেখার পর তার বিয়ের ইচ্ছেটা একটু হলেও এসেছিল মনে। কিন্তু কি আর করা যাবে? স্পন্দনের কাছে এই বিয়েটা করার থেকেও নিজেকে একটা যোগ্য মানুষ হিসেবে প্রমাণ করাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই সে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছে ঠিকই, কিন্তু নিজের মনুষ্যত্বকে নষ্ট হতে দেয়নি, হারতে দেয়নি নিজের বন্ধুত্বকে। সে বুঝিয়ে দিয়েছে সমাজকে একটাই কথা, টাকা পয়সা কিংবা জাতপাত দেখে কারোর বিচার করা উচিত নয় কে কিরকম। আসল হলো মনুষ্যত্ব, যা সবার মধ্যে থাকে না। তাই তো অনেক অনেক ভদ্রলোক দামি দামি জামা কাপড় পরেও প্রচুর প্রচুর পয়সা কামিয়েও একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে না। ভালোবাসা কখনো টাকা পয়সা দেখে হয় না, হয় মন দেখে। মনের মিলনই হলো আসল ভালোবাসা। এই অডিও স্টোরিটা আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন। আর যারা যারা এখনো মহাদিত্য সিনেমা হাউস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আরো নতুন নতুন অডিও স্টোরি শোনার জন্য অপেক্ষা করুন, কেননা খুব শীঘ্রই আরো নতুন নতুন অডিও স্টোরি আসতে চলেছে। আর তারই সাথে বিভিন্ন রকমের অ্যানিমেশন ভিডিও, স্টোরি ভিডিও, অ্যালবাম ভিডিও তো আছেই। তাই চোখ রাখতে মহাদিত্য সিনেমা হাউস চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে দিন। এখনকার জন্য এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।